যে প্র্যাকটিসেসগুলো থাকবে সেই প্র্যাকটিসেসগুলো একটু বাসায় আমরা করব, ঠিক আছে? সো আজকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ফার্স্ট ক্লাস আমাদের। সো আমরা ডিজিটাল মার্কেটিং কি, ডেফিনেশন, কয় রকমের, কোন কোন সেক্টর এক্সেট্রা আমরা দেখব। সো ইন সিম্পল ওয়ার্ডস, ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝি? যে সকল মেথডে আমরা অনলাইনে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করাতে পারছি বা মার্কেটিং করতে পারছি, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যদি আপনি এখানে সংজ্ঞা দেখতে চান, সংজ্ঞা দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং রেফার্স টু দ্য ইউজ অফ ডিজিটাল চ্যানেলস, platforms and technologies to promote product services or brands to target audience। ঠিক আছে, এটা অনেক বড় করে দেওয়া আছে, আমরা শর্টকাটভাবে দেখলাম। ডিজিটাল মার্কেটিংটা এখন অনেক বেশি প্রমিনেন্ট এই জন্য যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যখন আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমাদের টার্গেটিং হোক, এটা কস্ট ইফেক্টিভ হয়ে দাঁড়ায়। কারণ যদি কম্পেয়ার করি, ট্রেডিশনাল মার্কেটিং আছে একটা, যেটা হচ্ছে যখন আমরা এসএসসি দিয়েছি বা এইচএসসি দিয়েছি তখন আমাদেরকে লিফলেটস দেওয়া হতো, বা শুক্রবার যখন নামাজ পড়ে বের হইতাম লিফলেটস দেওয়া হতো, রাইট? সো কোম্পানি কেন করতো এটা? তাদের ব্র্যান্ডিং করার জন্য বা তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং করার জন্য। এখন চিন্তা করেন, আমরা অনেকে লিফলেটটা বা ব্রোশারটা নিতাম, নিয়ে কি কেউ পড়েছি? সবাই 100% পড়তাম? ম্যাক্সিমাম দেখা যায় আমাদের প্যারেন্টস স্পেশালি কী করতো, বড় বড় লিফলেট যেগুলো হতো নিত, কেন? এসএসসি হলে বসে থাকতে হয় ওনাদেরকে, এটা বাতাস করার জন্য, বসে থাকার জন্য। কোম্পানি যিনি ওনার, উনি কি চিন্তা করছেন যে ওয়াও, আমার তো সব লিফলেট দেওয়া হয়ে গেছে, তার মানে আমি কাস্টমার অনেক পাবো। তো এখানে না একটা আনসার্টেনিটি থাকতো যে আমি যে পরিমাণ কস্টিং করেছি আমার আরওআইটা এক্স্যাক্ট আসে কিনা। আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা লিফলেট বিতরণের সময় ওনার ইনভেস্টমেন্ট জাস্ট ওই লিফলেটটা না, ওটা যে ডিজাইন করেছে ওনাকে একটা কস্টিং, ওইটাকে তৈরি করার কস্টিং, যারা দিচ্ছে তাদের ট্রান্সপোর্টেশন, তাদের কনভেন্স এক্সেট্রা, অনেক কস্টিং তার যাচ্ছে। বাট সে কিন্তু আলটিমেটলি ফিডব্যাকটা পায় না। যত দিয়েছে ওটার কোনো অ্যাকুরেট মেজারমেন্ট নাই। কথার কথা, সে লিফলেট 1000 দিল, হঠাৎ করে তার কাছে 6-7 জন চলে আসছে, উনি মনে করতে পারে যে লিফলেট দেওয়ার কারণে আসছে, বাট এমনও তো হতে পারে ওটা ওনার এক্সিস্টিং যারা ছিলেন ওনাদের রেফারেন্সে আসছে। সো কোনো সিওরিটি নাই। ডিজিটাল মার্কেটিংয়ের দিকে জিনিসটা টোটালি অপোজিট হয়ে যায়, আমার কস্ট এফেক্টিভ হয়ে যায়। আমি যেই প্রমোশনটা চালাতে চাচ্ছি, যে ডিজাইনটা করতে চাচ্ছি, এটা আমাকে অনেক বেশি কস্টিংয়ে করা লাগছে না। আমি মার্কেটিংটা করছি অ্যাডস দিয়ে, বা আমি আমার সোশ্যাল প্রোফাইলে বা ওয়েবসাইটে আপলোড করে। তো এটা যখন আমি দিচ্ছি, আমার ওয়েবসাইটে কারা আসলো, কারা আমার অ্যাডসটা দেখছে, কারা মেসেজের জন্য আমাকে কোয়েরি করছে, সব কিছু কিন্তু আমি একটা ডেটা স্টেট আমার মনিটর আমি পাই। তাতে আমি বলতে পারি ঠিক আছে, আমার অ্যাডস রান হয়েছে 5000 টাকার, আমি আমার ক্লায়েন্ট পেয়েছে হচ্ছে 40,000 টাকার, তাহলে আমি প্লাস মাইনাস করতে পারি। এখন এর মানে এই না যে ট্রেডিশনাল মার্কেটিং চলে গেছে বা কখনোই আর মানে হয়ে উঠবে না, মানে কী বলে ওটাকে, পপুলার হয়ে উঠবে না। ট্রেডিশনাল মার্কেটিং সবসময় থাকবে, আর এটাকে থাকতেই হবে। ট্রেডিশনাল মার্কেটিংয়ে যে সকল স্ট্র্যাটেজি ছিল সেগুলোকেই জাস্ট ডিজিটালাইজড আমরা করেছি। যেরকম দেখেন, আগে আমরা বড় বড় বিলবোর্ড দেখতাম না? অনেক সময় ছুটিতে আমরা গ্রামে যেতাম, তাই না? হাইওয়েতে অনেক বড় বড় বিলবোর্ডস দেখতাম। এখন এই বিলবোর্ডসগুলো এখন আমাদের যদি দেখে, এলাকাতেও আছে, কিভাবে ডিজিটালাইজড, তাই না? মনিটরস। সো মেথড তো আগেরটাই, তাই না? যে একটা বড় একটা কিছু একটা থাকবে যেখানে হচ্ছে যে কোনো একটা কোম্পানির কিছু প্রোডাক্ট বা সার্ভিসেস দেখাবে। এখন হয়ে গেছে স্ক্রিনে দেখায়, আগে দেখাতো একটা স্ট্যাটিক ইমেজ বা একটা কী বলে ওটাকে, জাস্ট প্রিন্টেড একটা পেপার বা সামথিং, তাই না? সো ওইগুলাই ট্রেডিশনাল মার্কেটিংগুলোই এখন হচ্ছে আমরা ডিজিটালাইজ দেখছি। আগেও হচ্ছে প্রচার করা হতো, অ্যাডভার্টাইজমেন্ট আগেও ছিল, কিভাবে ছিল? টিভিতে, রেডিওতে, নিউজ পেপারসে, ঠিক আছে? মাঝে মধ্যে নিউজ পেপারের ভিতরে এক একটা করে ব্রুশিয়ার দিয়ে দিত, ঠিক আছে? এখন হচ্ছে কি, আমাদের ওয়েবসাইটে অ্যাড দিচ্ছি, সোশ্যাল সাইট যেগুলো আমরা ব্রাউজ করি সেখানে অ্যাড যাচ্ছে এক্সেট্রা। সো দুইটা মার্কেটিংই ভালো, কেউ ভালো কেউ খারাপ, এটা জাজ করা যাবে না। বাট এখনকার সময় আমি যদি চিন্তা করি আমি কস্ট এফেক্টিভ হব, একদম অ্যাকুরেট অডিয়েন্সের কাছে পৌঁছাবো, এটার জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং বেটার। কারণ তখন যে পেপারের ভিতর দিত, পেপার কে পড়ছে? ধরেন একটা শ্যাম্পুর অ্যাড দিচ্ছে, ঠিক আছে? এখন যে পেপারটা পড়ছে তার মাথায় চুল উঠে না, তাহলে সে শ্যাম্পু দিয়ে কী করবে? তো তার অডিয়েন্স কি টার্গেটেড হলো? হলো না। যখন অনলাইনে কেউ সার্চ করছে যে আমার এই শ্যাম্পু লাগবে, সেই শ্যাম্পু লাগবে, বা হেয়ার কেয়ার, তার মানে কি সে ওই প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড, ওই রকমের প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড। তখন হচ্ছে ওই শ্যাম্পুর অ্যাডসটা যদি তার কাছে যায় তখন এটা টার্গেটেড হলো, তাই না? যার চুল নাই সে তো কোনোদিন টাইপ করবে না যে হেয়ার কেয়ার, তখন সে টাইপ করবে কি? হেয়ার গ্রোথ, তাই না? তো হেয়ার গ্রোথের যদি কোনো প্রোডাক্ট হয় সেটা যদি তার কাছে যায় তাহলে তার জন্য বেনিফিশিয়াল, প্লাস আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি যেতে পারলাম।
সো এই মিডিয়াগুলো, এই ফ্যাসিলিটিগুলো আমরা পাচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্সটা কি? কস্ট ইফেক্টিভ হবে, গ্লোবাল রিচ হবে বা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে, মেজারেবল রেজাল্টস হবে অ্যান্ড অ্যাডাপ্টেবল টু চেঞ্জিং কনজিউমার বিহেভিয়ার। এই চারটা কথাকে আমরা একটু ইলাবোরেট করে পড়লাম। এই কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি ডিজিটাল মার্কেটিং কি কি? ধরেন এই যে প্রোডাক্টটা আপনার সেল করতে হবে, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে সেল করবেন, তাহলে আপনার বেনিফিট কি? যারা হচ্ছে ব্র্যান্ডেড বোতলের লেবেল খুঁজছে তাদের কাছেই পৌঁছাবে। সো ডিজিটাল মার্কেটের যে এলিমেন্টসগুলো বলতে পারি বা যে সেক্টরসগুলো বলতে পারি, তাদের ভিতরে এগুলো কিছুটা উল্লেখযোগ্য। ডিজিটাল মার্কেটিং সেক্টর জাস্ট এই কয়েকটি এরকম না, ডিজিটালের যত রকমের প্ল্যাটফর্ম আছে। আপনারা কেউ সিপিএ মার্কেটিংয়ের নাম শুনেছেন? সিপিএ মার্কেটিংয়ের ফুল শুনেছেন? সিপিএ মার্কেটিং শুনেনি? সিপিএ মার্কেটিংটা কি? মূলত ডিজিটাল মার্কেটিং খুব বেশি পপুলার হওয়ার আগে কিন্তু ডিজিটাল মানে সিপিএ মার্কেটিংটা করা হতো। সিপিএ মার্কেটিংটা হচ্ছে ক্লিক কস্ট পার অ্যাকশন, ক্লিক পার, ঠিক আছে, কস্ট পার অ্যাকশন। বেসিক্যালি ওইটাও এক ওয়ান ফর্ম অফ ডিজিটাল মার্কেটিং ছিল, বাট ওইটাতে একটু প্রবলেম ছিল। সেটা হচ্ছে ম্যাক্সিমাম পেইড মেথডে করতে হতো, কিছু আনএথিক্যাল মেথড ছিল, যেটার কারণে ওইটা এত বেশি পপুলারিটি পায়নি। সো ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে সবচেয়ে পপুলার যেটা আমরা নাম শুনে থাকি সেটা হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটাই কিন্তু হচ্ছে এই গুগল, যেখানে যেখানে সার্চ করা যায়। যেরকম আমরা কয়টা সার্চ ইঞ্জিন চিনি, গুগলের মতো আরও কিছু প্ল্যাটফর্মের নাম মনে পড়ে? ইয়াহু দেখেছি না? ইয়াহু ইউজ করেছেন একসময়? কখনো ইয়াহু পাননি? ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন ছিল, সেটার নাম কি? নাম শুনেছে? হ্যাঁ, পিপিলিকায় নাম শুনিনি? পিপিলিকা কিন্তু বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন ছিল, বাট সেটা কিন্তু অনেক বেশি পপুলারিটি না পাওয়ার কারণে কি হয়, এটা আস্তে আস্তে অফ হয়ে যায়। এখন আমরা সবাই থেকে যাচ্ছে হচ্ছে কোনটায়? গুগলে। সিট আছে তো, সমস্যা নেই। আচ্ছা, দেন হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে আমরা SEO করি হচ্ছে অর্গানিক মেথডসে, কোনো টাকা পয়সা খরচ না করে আমার ওয়েবসাইটকে, লেটসে আমার একটা পছন্দের যদি আমি বলি, লেটসে আমি হচ্ছে কিছু স্কেট বোর্ডস কিনতে চাচ্ছি। ঠিক আছে, স্কেট বোর্ডস আমরা চিনি, ঠিক আছে। ধরেন আমি এখানে কোনো একটা কথা লিখে সার্চ করছি, এই যে একটা কোয়েরি, এটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড। আমি গুগলের সার্চ ইঞ্জিনের কাছে একটা কোয়েরি লিখে যখন সার্চ করলাম, সে কী করে আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইটস শো করে না? সো এখানে ওয়েবসাইটের সংখ্যা আছে কতগুলো যদি একটু দেখেন, প্রায় এতগুলো, 2,31,00,000। এখন লেটস সে বেস্ট স্কেটবোর্ডস ফর বিগিনার্স আপনি সেল করেন, স্কেটবোর্ড সেল করেন বিগিনারদের জন্য। এখন আপনার ওয়েবসাইটটা যদি এত সিরিয়ালের ভিতরে কোনো মাঝামাঝি প্লেসে আসে, আপনি কি কনজিউমার বা কাস্টমার পাবেন? পাবেন না, তাই না? কী করতে হবে? আপনাকে একদম ফার্স্টে আসতে হবে, এই শুরুর দিকে। এই শুরুর দিকে আসার জন্য এই সার্চ ইঞ্জিনের জন্য আমাকে কিছু কাজ করতে হবে আমার ওয়েবসাইটের সাথে। এই কাজগুলো বা এই মেথডগুলো ইউজ করাকে আমি বলছি SEO করা, আমার ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অপটিমাইজ করা। এবার আমরা যদি একটু কথাটাকে চেঞ্জ করি, ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন USA। যখন আমি লিখলাম, একটু আগে লিখেছিলাম স্কেটবোর্ডস ফর বিগিনার্স, তখন এই স্পন্সর্ড কথাটা কি আসছিল লেখাটা এর আগে? যখনই আপনি দেখবেন যে গুগলে সার্চ করার পর কোনো পোর্শনে স্পন্সর্ড, বিজ্ঞাপন এরকম বা অ্যাডভার্টাইজমেন্ট লেখা আসছে, সিম্পলি সেগুলোতে অ্যাডস রান করা হচ্ছে, মানে পেইড মেথডসে ফার্স্টের দিকে আনা হচ্ছে। অ্যাকচুয়ালিতে এগুলোর প্লেসমেন্ট যে ফার্স্টে এরকম কোনো সিউরিটি নেই, হতে পারে এগুলোর প্লেসমেন্ট এই এত বড় সংখ্যার লাস্টের দিকে, যেহেতু অ্যাডস রান করেছে এই জন্য এটা কি ফার্স্টের দিকে আসছে।
সো র্যাঙ্কিংয়ে ফার্স্টের দিকে আনার জন্য যে মেথডটা ইউজ করা হচ্ছে পেইড ওয়েতে, সেটা হচ্ছে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, বা আমরা এটাকে PPC বলতে পারি, পে পার ক্লিক। ঠিক আছে, নেক্সট যদি দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া আমরা কম বেশ সবাই চিনি, রাইট? ফেসবুক সবাই ইউজ করি, ইনস্টা ইউজ করি না কোনটা? টুইটার আমরা ইউজ করি না, লিঙ্কডইন আমরা ইউজ করি না, তাই তো? এই দুইটার সাথে আমরা পরিচিত বেশি, ফেসবুক, ইনস্টাগ্রাম। সো ফেসবুক যখন ব্রাউজ করেন, এখানে কি কোনো প্রকার অ্যাডস দেখতে পান? কিভাবে বুঝি আমরা ওটা ফেসবুক অ্যাডস? এটা বোঝার ওয়েটা কি? সেখানে হচ্ছে স্পন্সর্ড লেখা থাকবে। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি, আচ্ছা কথার কথা, এই যে এখানে অনেক ছোট্ট করে দেখাচ্ছে, আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান সি, এই যে এখানে লেখা থাকবে হচ্ছে স্পন্সর্ড। যখনই কোনো পোস্টে আপনার দেখবেন লেখা আছে স্পন্সর্ড, দ্যাট মিনস এটা ফেসবুকে অ্যাডস রান করছে। সো কীভাবে অ্যাডস রান করতে হয়, কিভাবে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি আমার অ্যাডসটা পৌঁছাবো, সেই মেথডসগুলো আমরা শিখব। অনেক সময় এরকম হয়, আপনি গুগলে গিয়ে সার্চ করলেন কোনো একটা বিষয় নিয়ে, যেরকম হতে পারে শুজ, ওয়াচেস এক্সেট্রা, ফেসবুকে ব্রাউজ করতে করতে জিনিসটা চলে আসে, তাই না? অনেক সময় আমরা কথা বলছি, হ্যাঁ, কোনো একটা ব্রাউজার বা কিছু একটা ওপেন করে কথা বলছি, অনেক সময় কিন্তু আমাদের ভয়েসের উপর বেস করেও কিছু অ্যাডস চলে আসে, তাই না? আসে কি? সো এই যে আপনি কথা বললেন বা আপনি সার্চ করলেন, অ্যাডসটা আপনার কাছে আসলো, এটাই কিন্তু হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটিং। তো আপনি কিভাবে অ্যাকুরেট অডিয়েন্স টার্গেটিং করবেন? আমি এটা বলছি না একটা মেথডই সবগুলোর জন্য কাজ করবে, তা না। একটা প্রাইমারি, একটা বেস লাইন, যে প্ল্যাটফর্ম থেকে আপনি শুরু করবেন টার্গেটিং করা, তারপর প্রোডাক্টের উপর বা সার্ভিসের উপরটা একটু চেঞ্জ হবে। যেরকম আমি যদি বলি আমি টি-শার্ট সেল করব, 250 টাকার প্রোডাক্ট, ঠিক আছে? আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করব, তাহলে দুইটার অডিয়েন্সকে এক হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন তাহলে আমাকে কি একটা বেসলাইন জানতে হবে যে অডিয়েন্স টার্গেটিংটা কি, এটা কিভাবে করতে হয়, এটার রেঞ্জটা কিভাবে বুঝতে হয়। দেন আমরা কি করতে পারবো, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ওই বেসলাইন থেকে শুরু করে চাহিদার উপরে আমরা জিনিসটাকে মডিফাই করতে পারবো। বুঝি? নেক্সট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আমরা এই পর্যন্ত যত যাই দেখলাম না কেন, সব কিছুই কিন্তু এই কন্টেন্টের উপরে বেস করা। আপনাদের সাথে যখন ফোনে কথা বলা হয় কোনো কোর্সের ব্যাপারে, কোর্সের ডিটেলসের ব্যাপারে, সেমিনারে, ক্লাসে, প্রত্যেকটাই কিন্তু একটা করে কন্টেন্ট। এখন এই কন্টেন্টটা যত সুন্দর হবে, যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল হবে, তত বেশি আপনি অ্যাট্রাক্ট হবেন সে সার্ভিস বা প্রোডাক্টটা নেওয়ার জন্য। অনলাইনে যখন ইনফ্লুয়েন্সাররা কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলে, তাদের অনেকের আছে খুব সুন্দর মতো সিকোয়েন্স মেনটেন করে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দিচ্ছে, একটা প্রোডাক্টের ব্যাপারে কথা বলছে। আরেকজন আছে যা তা বলতেছে, ঠিক আছে, হয়তো বা স্ল্যাং ইউজ করতেছে, অনেক বেশি ক্যাজুয়াল কথা বলছে। আপনি কার প্রোডাক্টটা নাও প্রিফার করবেন? যে একটু ভদ্রভাবে আছে, তাই না? এখন ওই ভদ্রভাবে কথা বলাটাও কিন্তু হচ্ছে স্যার কন্টেন্ট। আমি আমার এই যে ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, এই পুরো ওয়েবসাইটের মেইন পোর্শনটাই হচ্ছে আমার কন্টেন্ট, বিকজ কন্টেন্ট আমাকে ইনফ্লুয়েন্স করে আমি প্রোডাক্ট বা সার্ভিসটা নিব কি না। লেটস সে এখানে ওনারা খুব কষ্ট করে কন্টেন্ট লিখেছে, তাই না? এই কন্টেন্টটা যখন আমি পড়বো, যখন মনে হবে না ওদের কথাটা জাস্টিফাইড বা কথাটা ভালো লাগছে, তখনই কিন্তু আমি বাকি জিনিসগুলো ব্রাউজ করার চেষ্টা করব। এখন এখানে প্রথম দিকে যদি বলে যে আল্লাহর কসম আমার প্রোডাক্টগুলো অনেক ভালো লাগবে আপনার কাছে? তো এই কথাটা তো মানাবে। বাট যদি ওরা এখানে প্রফেশনালি বলে যে লেটস সে ফর দ্য past 5 years we have been providing services to our 1 million customer, তখন এই কথাটা, এই কন্টেন্টটা পড়ে কিন্তু আপনার কাছে মনে হবে না দেখি তারা কি বলে, ওরা এই কথাটাকে জাস্টিফাই করতে পারে কিনা, প্রুফ দিতে পারে কিনা। আপনার একটা আগ্রহ বাড়বে ওনার সার্ভিস বা প্রোডাক্টটার জন্য। এই যে কন্টেন্টটা আপনি যেভাবে লিখছেন ইনফ্লুয়েন্স করার জন্য আপনার অডিয়েন্সকে, প্রোডাক্টটা নিবে বা সার্ভিসটা নিবে কিনা, সেটাই হচ্ছে আমার কন্টেন্ট মার্কেটিং। ইমেল মার্কেটিংটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রত্যেকের কম বেশি একটা করে ইমেল তো আছেই, তাই না? সো আমরা যদি একটু ইমেলগুলোতে যাই, দেখবেন মাঝে মধ্যে এরকম হবে আপনি নতুন একটা জিমেল ওপেন করেছেন, এখানে কোনো কিছুই থাকার কথা না, বাট মেসেজ দিয়ে হঠাৎ করে এক সপ্তাহ পর ভরে যায়। বেশ কিছু অফার্স চলে আসে, যে প্রমোশনালসে বেশ কিছু অফার্স চলে আসে, ধরেন এই যে হ্যাঁ বেশ কিছু অফার্স চলে আসতেছে, 14 জনের ফ্রি পাবো এক্সেট্রা। এই যে অফার্সগুলো আপনাকে দিচ্ছে, এগুলো কি আপনার জিমেলে
ওরা পাঠাচ্ছে, যেন আপনি এগুলো একবার পড়েন। এখন সব ইমেল কিন্তু আমরা পড়ি না, যারা আমরা অ্যাকচুয়ালিতে আমরা কিন্তু মেইলই পড়ি না, আমাদের মেইল পড়ার অভ্যাসটা নেই। প্রফেশনালসরা ওনারা সকালে উঠে একবার হলো ওনাদের মেলটাকে চেক করে যে আদৌ কি কোনো মেল আসছে কিনা। সো ওনারা যখন দেখবে এই যে একটা সাবজেক্ট থাকে, তাই না, এই রোতে একটা বোল্ড করে লিখে এগুলো সাবজেক্ট, যখন ওরা সাবজেক্ট দেখে যদি ইন্টারেস্ট ফিল করে ওনারা কিন্তু এখানে ক্লিক করবে, তাই না, যেরকম আমরা এখানে ক্লিক করেছিলাম। কোথায়, আচ্ছা ওটা মনে চলে গেছে, প্রমোশনসে ছিল, এই যেটা ক্লিক করেছিলাম, গ্রেট এসইও ডাজন্ট হ্যাপেন ওভারনাইট। সো কি বলছে, গেট অ্যান এসইও সাইড কিক উইদাউট স্পেন্ডিং এ ডাইম। সো এই যে কন্টেন্টটা লিখেছে, এই যে মেলটা আমাকে করলো, এখন আমি যদি ওদের এই 14 ডেজ ফ্রি ট্রায়ালটা ক্লেম করি, তাহলে ওরা আমাকে যে মেল পাঠানোটা সাকসেস হলো। এখন এই SEMrush কীভাবে জানে যে এই মেলটায় ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে কাজ করে? SEMrush হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিংয়ের টুল। সো ওরা কীভাবে জানে? ওরা লিডস কালেক্ট করে, লিডস গ্যাদার করে, দেন ডিফারেন্ট কী বলে ওটাকে, ইমেল মার্কেটিং টুল দিয়ে মেল করবে, এবং ওই মেলগুলো যখন আমরা ওপেন করছি, যেমন আমি ওপেন করেছি, যেই সফটওয়্যারের মাধ্যমে মেলটা করছে ওইখানে অলরেডি নোটিফাইড যে একটা মেল ওপেন করা হয়েছে। ইউজুয়ালি কিন্তু কেউ মেল ওপেন করলে আমরা দেখতে পাই না বা আমরা বুঝতেও পাই না, বাট এই যে সফটওয়্যারগুলোর মাধ্যমে বা টুলসগুলোর মাধ্যমে ওনারা মেলটা পাঠাচ্ছেন, ওনাদের ক্লিক রেশিও কত, ওপেন রেশিও কত, কে এখান থেকে আনসাবস্ক্রাইব করলো, ঠিক আছে, কে এখান থেকে আনসাবস্ক্রাইব করলো, প্রত্যেকটা অপশন ওনাদেরকে শো করে। এই যে মেথডসটা, এই মেথডসটা দেখা যায় যদি কেউ লেটসে 5000 মেইল করলো, তার যদি সেখান থেকে 5টা কাস্টমারও আসে, তার জন্য এনাফ হয়। বাট নর্মালি যদি আমরা চিন্তা করি যে আমরা এখান থেকে কম্পোজ করে মেইল পাঠাবো, আমরা যদি পার ডে লেটসে 50টা করে মেইল পাঠাই, আমাদের মেইলগুলো একটা সার্টেন টাইম পরে স্প্যামে চলে যাবে, আমাদের পার্সোনাল মেইল দিয়ে যদি ইমেল মার্কেটিং করতে যাই, ঠিক আছে। সো কীভাবে আমরা এই টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করব, কীভাবে হচ্ছে মেলগুলো করব যেন স্প্যামে না চলে যায়, ক্লিক থ্রু রেট কত, কনভার্সন বা সেল হচ্ছে কি না, এই সকল বিষয়গুলো যাচাই বাছাই করব, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং নাম শুনেছে? জি, এই কালেক্টগুলো আমরা করব। এটা হচ্ছে আমরা গুগল থেকে স্ক্র্যাপিং করে করব, অথবা ডিফারেন্ট কিছু পেইড বা ফ্রি টুলস আছে সেখান থেকে মেল কালেক্ট করব, এবং ওগুলো আমরা একদম আমাদের ক্যাটাগরি বেসড আমরা তৈরি করব। যেরকম ধরেন যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ সার্চ করে, বা তারা যে হেয়ার গ্রোথ নিয়ে সার্চ করে, যারা হেয়ার কেয়ার নিয়ে সার্চ করে, এরকম মেলসগুলোকে আমরা আস্তে আস্তে এক এক করে গ্যাদার করব। সরি, হ্যাঁ মেলচিপ দিয়ে করে। মেলচিপটা অনেক বেশি পপুলার এই ক্ষেত্রে, আবার এক্সপেন্সিভও। সো আমরা চেষ্টা করি একটু লেস এক্সপেন্সিভ বা ভালো কাজ করে এরকম কোনো কিছুতে করা যায় কিনা। যেরকম আমরা ইমেল মার্কেটিং করি হচ্ছে মেইলার লাইট দিয়ে, মেল চিপের মতনই, বাট একটু কস্ট এফিসিয়েন্ট, প্লাস টার্গেটিং মেথডটা খুব ভালো আমরা পেয়েছি। মেল চিপের এমনও গিয়েছে যে আমরা একটা সাবস্ক্রিপশন নিয়েছি, 1 মাস বসেই আছে, ওরা সাবস্ক্রিপশন আমার দিচ্ছেই না। সো ওই কিছু এরর্স বা বাগসের কারণে আমরা ওটা থেকে মুভ করে মেল আর লাইটে চলে আসছি। সো আমরা দুইটাই দেখব, মেল আর লাইটও দেখব, আমরা মেল চিপও দেখব, যে আমরা যেটাতে বেটার ফিল করব। জাস্ট 1 সেকেন্ড প্লিজ। আপনাদের আর কেউ জয়েন করেনি কেন এখন অনলাইনে? ওকে, সো টাইম ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে ইন শর্টলি যদি বলি, কমিশন বেসড একটা ওয়ার্ক, যেখানে আমি থার্ড পার্টি একটা কোম্পানির প্রোডাক্ট সেল করে দিব, আমার মেথড, আমার ওয়েবসাইট, এভরি কস্টিং আমার, ঠিক আছে। যখনই প্রোডাক্ট সেল হবে আমাকে ওই কোম্পানিটা একটা কমিশন প্রোভাইড করবে। ইন সিম্পল ওয়ার্ডস এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, ডেস্টিনির নাম শুনেছেন কেউ? নাম শুনেছেন? অনেক আগে ছিল, নাম শুনেছিলেন আপনারা? নাম শুনেন, অনেক আগে ছিল ডেস্টিনি, ঠিক আছে। তো ডেস্টিনিতে বেসিক্যালি ছিল কি, আমি যদি ওনাকে নেই তাহলে উনি আমার রাইট হ্যান্ড, আরেকজনকে নিব লেফট হ্যান্ড, উনি আরও দুজন নেবে, এরকম করে একটা ট্রি এর মতো গ্রো করবে। তারপর
উনি প্রোডাক্ট সেল করলে আমি কমিশন পাবো, উনি যদি কাউকে রেফার করে ও যদি কোনো প্রোডাক্ট সেল করে কমিশন, এরকম করে মানে একটা সিরিয়াল ধরে কমিশন শেয়ার হতে হতে আসতো। হ্যাঁ, খুব ভালো কোম্পানি ছিল, এই জন্য এখন আর নেই। হ্যাঁ, সো ওইটা ছিল আনএথিক্যাল ওয়েতে কাজ করা হতো। এখনের যে অ্যাফিলিয়েট মার্কেটিং সেটাও কিছুটা সেরকম, যে আমরা একটা প্রোডাক্ট সেল করা দেব, চাপাবাজি আমাদের থাকবে, ওয়েবসাইট আমাদের, কন্টেন্ট আমাদের, যদি অ্যাডস রান করতে হয় ওটার কস্টিং আমাদের, ওই কোম্পানির লিটারালি কোনো কিছুই থাকবে না, জাস্ট প্রোডাক্ট বা সার্ভিসটা বাদে। ঠিক আছে, সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা করলে যেটা হচ্ছে কি, আপনি প্যাসিভ আর্নিংয়ের একটা সাইট পেয়ে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ে। যদি আপনার ওয়েবসাইটটাকে আপনি একটা সার্টেন রেঞ্জে নিয়ে যেতে পারেন এসইও করে বা এসইএম এর মাধ্যমে, আপনি সেখান থেকে ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হিউজ হয়। দেখা যাচ্ছে আপনি মান্থলি $200-400 আর্ন করতে পারবেন। শুরুর দিকে হতে পারে $20, $25, ঠিক আছে, বাট একটা সার্টেন টাইম পর গিয়ে এটা 1000 ক্রস করতে পারে, ডিপেন্ডিং অন কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমি কাজ করছি। জি হ্যাঁ, আর ওই ওয়েবসাইটটা ক্রিয়েট আমরাই করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে, সো ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ব্যাপারে যেটা বলছিলাম, যে এই যে ফার্স্টের দিকে বললাম যে একজন ইনফ্লুয়েন্সার, সেই ইনফ্লুয়েন্সার কীভাবে হয়, বেসিকলি কোনো একটা স্পেসিফিক সেক্টর নিয়ে উনি অনেক দিন ধরে রিসার্চ করছে বা নিজেকে প্রমোট করছে, রাইট? সো ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক বেশি ভিডিও দিই, ঠিক আছে, আপনাদের একবার হলে চিন্তা হবে কি আচ্ছা উনি অনেক জানে, ভালো জানে। যদি দুই একটা কাজ আপনাকে বলি যে ইউ ক্যান ট্রাই দিস, আপনি ট্রাই করলেন, বেনিফিশিয়াল হলেন, আপনাকে ট্রাস্ট গেইন হবে, রাইট? সো এরকম করে করে কি আমার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টা হোক, রাইট? যখন ওই ফলোয়ার্সগুলো আপনারা দেখেন, ওই ব্যক্তি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসে, লেটস সে এখনকার সবচেয়ে বেশি ট্রেন্ডিং চলছে কি, জামা সেল করছে, তাই না? ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে দিয়ে যে দেখেন এটা সুতি, এটা কটন, দুটো একই জিনিস, যদিও এটা জর্জেট, কাপড় ভালো, তখন কিন্তু আপনি আর হাতে নিচ্ছেন না, আপনি ওনার কথা শুনে কি করছেন, প্রোডাক্টটা কিনে নিচ্ছেন। লেটস সে একটা ব্র্যান্ড সে তার কোনো প্রোডাক্টকে প্রমোট করতে চায়, একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সারদের সাথে কোল্যাব করার, ওই ব্র্যান্ড বা প্রোডাক্টটা, ওই ব্র্যান্ড ডাইরেক্টলি প্রমোট করা বা ওনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য ওনার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে ওনাকে দিয়ে প্রোডাক্টটা প্রমোট করানো। এটার জন্য অবশ্যই ইনফ্লুয়েন্সার যিনি থাকবেন ওনাকে আপনার পে করতে হবে। নর্মালি আমরা যখন আমরা একসময় হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে গিয়েছিলাম, বাট তখন দেখলাম বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছে, যে একটা ভিডিও বানাতে যদি আমি ওনাকে দিই তাহলে উনি চার্জ করবে হচ্ছে 10,000 টাকা, 59 সেকেন্ডসের একটা ভিডিওর জন্য 10,000 টাকা চার্জ করবে। যে প্রোডাক্ট বা সার্ভিস আমার হবে ওইটা আমার ওনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি সার্ভিস হয় তাহলে ওনাকে ওইটার কোনো একটা বেনিফিট দিতে হবে, প্রোডাক্ট হলে দিয়ে দিতে হবে। ওকে, ঠিক আছে, সো সেরকম মানে আমরা বেনিফিশিয়াল পাইনি, বাট অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা কিছুটা কস্ট এফিশিয়েন্ট হয়, ওনারা হচ্ছে ভিডিওর জন্য একটু কম টাকা নেয়। তো এতে সুবিধা হয় কি, একটা নতুন ব্র্যান্ড ইনস্ট্যান্টলি অনেক বড় একটা অডিয়েন্স রিচ করতে পারে, যেটা ইনিশিয়ালি হয় না, কারণ ইনফ্লুয়েন্সারের অলরেডি একটা ট্রাস্টেড অডিয়েন্স থাকে। ঠিক আছে, ওই ডেটা, ওই অডিয়েন্স বেসটাকে কাজে লাগিয়ে প্রোডাক্টটা সেল করাতে পারে। যেরকম এখন অনেক ধরেন ল্যাপটপ শপস, বাইক শপস কী করছে, বিভিন্ন যারা ব্লগার আছে ওনাদেরকে বলে যে আপনারা আমার ভিডিও করবেন, করে আপনাদের পেজে আপলোড করবেন, করলে কী হয়, ওনার প্রোডাক্ট একটু দ্রুত সেল হচ্ছে। ওকে, সো হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা করতে পারি, বাট একটা জিনিস মাথায় রাখা উচিত যে যদি আমার ব্র্যান্ড হয়, আমার ব্র্যান্ডকে আগে সেলফ প্রমোট করতে হবে। ইনফ্লুয়েন্সার কাছে আমি যাব, বাট তার আগে সেলফ প্রমোট করতে হবে, আমার ব্র্যান্ডকে আমি আগে চেনাবো। অন্যর মাধ্যমে চেনাতে গেলে অনেক সময় এরকম হয়ে যায় যে ব্র্যান্ড প্রমোট করতে গেলে অনেক ধরেন কন্টেন্টটাকে অনেক বেশি কাস্টমাইজ করতে হয়, অনেক সময় মিথ্যাও চলে আসে। সো মাঝে মধ্যে এটা হার্মফুল হয়, মাঝে মধ্যে এটা বেনিফিশিয়াল হয়। সো হিজ ইজ হুজ জাজমেন্ট। অনলাইন অ্যাডভার্টাইজিং, যেটা আমরা শুনলাম মাত্র, যে অনলাইনে আমরা অ্যাডভার্টাইজ করছি বিভিন্ন প্ল্যাটফর্মসে। মোবাইল মার্কেটিং, সেটা টেলিমার্কেটিং বলি, মেসেজে বলি, বা হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় অনেক অ্যাপ ইনস্টল করি, ভিপিএন স্পেশালি ইনস্টল করলে যেটা অনেক বেশি অ্যাডস আসে, রাইট? সো ওই অ্যাডসগুলোও কিন্তু হচ্ছে আমরা প্রোভাইড করছি। বাট হ্যাঁ, এটা এরকম না যে আপনি লিখে দিতে পারবেন যে এই ভিপিএনটা ইউজ করলে আপনার আমার অ্যাডসটা আসবে, এরকম না, এটা র্যান্ডমলি থাকবে। ঠিক আছে,
আর একটা বিষয় হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা ড্রিভেন মার্কেটিং। এটা সিম্পলি হচ্ছে এই যে এত প্রকার মার্কেটিং আমরা করছি, করার পরে আমাদের কাছে যে ডেটাগুলো আসলো, লেটস সে আমি সব মার্কেটিং করলাম, দেখলাম আমার সেল ভালো আসছে, ধরেন এখান থেকে দুইটাতে ভালো আসেনি, বাকি সবগুলোতে ভালো আসছে। কোন দুইটাতে? ফর ইনস্ট্যান্স ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেল মার্কেটিং ভালো আসেনি। তাহলে কি আমি আবার এই দুইটাতে করা মানাবে? আমি তো আমার ডেটা পেয়েছি যে এই দুইটাতে হচ্ছে না, তাহলে কি আমি এই দুইটি স্কিপ করে বাকিগুলো নিয়ে করব? এমন হতে পারে এসইও করে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে ভালো একটা এঙ্গেজমেন্ট পেয়েছি, তাহলে আমি কি করব? সবচেয়ে বেশি জোর এই দুইটাতে দিব। এই যে ডেটাগুলো, এই যে ধরেন একদম স্ট্যাটিক্সগুলো চোখের সামনে দেখে যখন আমরা আবার আমার প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে ক্লায়েন্টের কাছে, কাস্টমারের কাছে রিটার্গেটিং করতে চাচ্ছি, ওইটা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ে হচ্ছে না। যার কারণে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে অনেক বেশি প্রেফার করছি এখন। জানি অনেক বোরিং লাগছে শুনতে, বাট একটু বেয়ার উইথ মি, 1-2টা ক্লাস তারপরে ঠিক হবে আশা করি। ঠিক আছে? সো এই প্রত্যেকটা জিনিসেরই এক্সাম্পল মাত্র দিয়েছি। এখন যদি একটু ব্রেকডাউন করি, তার আগে কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? মনে আছে? অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা ড্রিভেন মার্কেটিং, এটা যদি আমরা ইন সিম্পল ওয়ার্ডস বলি, লেটস সে আমি হচ্ছে আমার ওয়েবসাইটের এসইও করেছি এবং সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাডস রান করেছি। এই দুইটার ভিতরে আমি দেখলাম এসইও করে আমার ওয়েবসাইট থেকে অনেক বেশি অডিয়েন্স আমি পেয়েছি, সেল অনেক বেশি হয়েছে, সোশ্যাল মিডিয়া একটু কম হয়েছে। তাহলে আমি জোর, ধরেন নেক্সট টাইম জোর বলতে কি আমি ইনভেস্ট করতে চাচ্ছি, বা আমি আমার টাইমটাকে, আমার মানি ইনভেস্ট করতে চাচ্ছি, ওই সময় ইনভেস্ট কোনটাতে বেশি করব? প্রফিট বেশি আসতেছে। এসএমএমে কেন আসতেছে না সেটাও তো আমি জাজ করব, কোথায় আমার ল্যাকিংস আছে। এই ডেটাগুলো আমরা বের করে আবার আমরা মার্কেটিংয়ের দিকে আগাচ্ছি। যদি আমরা এসইওর কথা বলি, ডিজিটাল মার্কেটিংয়ের যখন যদি জব সেক্টর নিয়ে কথা বলি, আপনি হচ্ছে এসইওতে আপনি রিমোট ওয়ার্ক করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ইউ ক্যান রান ইউর ওন এজেন্সি, অথবা আপনি একটা ফিজিক্যাল স্টোরে বা একটা প্লেসে জব করতে পারবেন। ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে একজন এসইও স্পেশালিস্ট যিনি লেটস সে 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সে হয়তো বা 4টা 5টা 6টা প্রজেক্ট করেছে, উনি মোস্ট অফ দ্য টাইম প্রিফার করে রিমোট ওয়ার্কস, বিকজ সেই সময় উনি মোর দেন ওয়ান কোম্পানির সাথে কাজ করতে পারে। ওনার পেরোলটাও একটু ভালো হয়, দেখা যাচ্ছে পার ওয়েবসাইটের জন্য উনি চার্জ করতে পারে 30-40K পার মান্থ। ঠিক আছে? সো ওনার জন্য বেনিফিশিয়াল হয়ে যায়। সো এই যে এসইওটা আছে, এই এসইওটাকে যদি আমরা আরেকটু বেশি ডিসক্রিপটিভভাবে দেখি, এবং আমরা কোর্সটা শুরুই করব হচ্ছে এসইও দিয়ে এবং শেষ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে। ঠিক আছে? সো এসইওটা যদি আমরা দেখি, এসইওটা কি? সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য যে সকল কাজ করতে হয় সেটা হচ্ছে আমার এসইও। এসইও মেথডটা হচ্ছে কমপ্লিটলি অর্গ্যানিক, এটা সাস্টেনেবল হয়, বাট এটার যে স্পিডটা এটা একটু স্লো হয়। SEO is the process of optimizing a website to improve its visibility on search engines like Google, Bing and Yahoo. Bing and Yahoo এখন আপনারা কেউ ইউজ করেন কিনা আই ডোন্ট নো। ঠিক আছে? বিং সবার কম্পিউটারে অটো ইনস্টল আছে, বাট আমরা তাও বিং থেকে গুগল নামিয়ে বা ক্রোম নামিয়ে ওটা ইউজ করি। গোল ইজ টু র্যাঙ্ক হায়ার ইন অর্গ্যানিক সার্চ রেজাল্টস ফর রেলেভেন্ট কিওয়ার্ড। আমরা এই যে রেলেভেন্ট কিওয়ার্ড বিষয়টাকে আমরা দেখেছি না, যখন হচ্ছে আমরা বেস্ট স্কেটবোর্ডস ফর বিগিনার্স এটা লিখে সার্চ করেছি, এটাকে আমাদের জন্য একটা কোয়েরি যেটা আমি গুগলের কাছে করেছি, এবং এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আমার কোয়েরিটাই মূলত হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপরে ওয়েবসাইট যেটাই র্যাঙ্ক করছে ফার্স্ট পেজে, সেটা অবশ্যই অর্গ্যানিক ওয়েতে কোনো স্পন্সর লেখা থাকবে না। এবার এই ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য যেই যে মেথড ইউজ করেছে সেটাই হচ্ছে আমার এসইও। এসইও মেথডে আমরা যদি দেখি কিভাবে হচ্ছে এই এসইও বা সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, বেসিক্যালি 3টা মেথড এখানে দেখবেন: ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং। ক্রলিং বিষয়টা হচ্ছে গুগলের কিছু বটস আমাদের ওয়েবসাইটে আসে, এসে আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা ডেটাকে তারা অ্যানালাইজ করে, আমার কন্টেন্টটাকে পড়ে। লেটস সে আপনাদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হতো অফিসে আসার পরে বিভিন্ন ক্লাসরুম ঘুরতে, আপনি কিছু জাজ করতে পারতেন? ধরুন আপনারা অফিসে ডাকা হলো, আপনার সাথে গেটের বাইরে কথা বলে বিদায় দিয়ে দিল, বিষয়টা কেমন লাগবে? ক্লাসে ঢুকবেন?
না আমি নর্মালি জিজ্ঞেস করতেছি অ্যাজ এক্সাম্পল। হ্যাঁ আমি আসছিলাম একটু লেট করে, হ্যাঁ লেট করে আসাতে পরে হচ্ছে যে ক্লোজ হয়ে যাচ্ছিল, আমি এরকম বাইরে থেকে কথা বলে চলে গেছিলাম। আচ্ছা না সেটা না, আমি বলছি ঢুকতে দেয় নাই, ক্লোজ হচ্ছে এক হিসাব, বলছি ঢুকতে দেয় নাই, ঠিক আছে। আচ্ছা বাদ দেন তাহলে অফিসের কথা, ধরুন আপনি একজন গেস্ট কারো বাসায় যাচ্ছেন, ঠিক আছে, এখন কেউ দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর সে আপনাকে হচ্ছে গেটের সামনে দাঁড়া করে রাখলো, কেমন লাগবে? ভাই খাবেন, ঠিক আছে, খাওয়ার সময় পরে চলেন একটু বাইরে ঘুরি, বাসায় এসে একটু বসতেও দিল না, আপনি জাজ করতে পারবেন কিছু? এই যে সে আপনাকে ভিতরে ঢুকতে দিল না, অথবা লেটস সে আপনাকে ভিতরে ঢুকতে দিল বাট দ্য রুম ইজ এ মেস, ঠিক আছে, টোটালি মেস, লেটস সে ঘর ঝাড়ু দেওয়া হয়নি, ফ্যান বন্ধ, ফ্যান চলে না, লাইট টিপ টিপ করতেছে, এই এনভায়রনমেন্টটা দেখে আপনি কি জাজ করবেন? ভালো না, একটা নেগেটিভ জাজমেন্ট আসবে, রাইট? যখন গুগলের ক্রলার্সরা বা বটসরা আমার ওয়েবসাইটে আসবে, তাদেরকে অ্যাক্সেসিবিলিটি আমার দিতে হবে যে সে যেন আমার ওয়েবসাইটের ভিতরে এন্টার করতে পারে, এক, এবং সে যখন এন্টার করবে আমার ওয়েবসাইটটা যেন সে ফুলফিলভাবে দেখতে পারে, আমার ওয়েবসাইটের স্ট্রাকচার যেন সুন্দর থাকে, কন্টেন্ট যেন ভালো মতো দেওয়া থাকে, যে ইমেজ যে ভিডিও আমি ইউজ করছি সে যেন রেলেভেন্ট বা প্রমিনেন্ট থাকে, ভালো থাকে, এটা তাকে জাজ করতে দেওয়া হবে। এই যে সে আমার ওয়েবসাইটে এসে আমার প্রত্যেকটা কন্টেন্টকে দেখে গেল, এবার সে গুগলের কাছে এই রেজাল্টটা নিয়ে যাবে এবং গুগল তার ডেটাবেসে আমার এই যে ফিডব্যাকটা, ক্রলার যে ফিডব্যাকটা দিবে, এটাকে সে স্টোর করবে। এই যে স্টোর করার বিষয়টা, এটা হচ্ছে ইন্ডেক্সিং, সে যে আমার ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে গেল, এটা হচ্ছে ক্রলিং। এই দুইটা জিনিসের উপর বেস করে দেন গুগল আমাকে র্যাঙ্কিং দিবে। সো আমি এই কোয়ারিতে র্যাঙ্ক করতে চাই, আমি এই পেজটা বা ওয়েবসাইটটা তৈরি করেছি, তাহলে আমার অবশ্যই এখানে কন্টেন্টটা খুব সুন্দর মতো লিখতে হবে, এখানে ইমেজেস বা যা যা আছে সব কিছু আমার খুব সুন্দর বা নিটলি রাখতে হবে। তাহলে কি করবে, ক্রলার্সরা এই পেজটাতে আসবে, প্রত্যেকটা দাড়ি কমা এভরি পাংচুয়েশনস এভরি ইমেজেস সে অ্যানালাইজ করবে, করার পর এই ডেটাটা নিয়ে গুগলের সার্ভারের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে যাবে, গিয়ে বলবে ঠিক আছে এই কোয়ারির উপরে এই ওয়েব পেজটা খুব ভালো কাজ করেছে এবং এখানে অনেক ভালো ইনফরমেশন আছে, ওই জাজমেন্টের উপরে তাকে এখানে র্যাঙ্ক দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার এসইওর কাজ, সিম্পল তাই না? এটা তো হচ্ছে এরকম স্পন্সর না, তাহলে এরকম সার্চ করে আসলে যে এরকম চলে আসলো আমার ওয়েবসাইটটা। এই যে এই ওয়েবসাইটটা স্পন্সর্ড না, চলে আসলো কেন এটা ফার্স্টে? বিকজ এই যে সে এই ওয়েবসাইট ওনার এই কিওয়ার্ডের উপরে বা এই কোয়ারির উপরে তার এই পেজটাকে খুব সুন্দর মতো সাজিয়েছে এবং ক্রলারে এসে যখন সব ডেটা প্রপারলি পেয়েছে তখন তাকে ফার্স্ট র্যাঙ্ক দিয়েছে। যখন স্কুল বা কলেজে আমাদের এক্সাম নেওয়া হয়, সবাইকে তো আর ফার্স্ট, সবাইকে তো লাস্ট দেওয়া যায় না, তাই না? কিছু জিনিস কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে তাকে ফার্স্ট বা সেকেন্ড দেওয়া হয়, রাইট? সো লেটস একটা স্টুডেন্ট, সে হচ্ছে তার অ্যান্সার সব ঠিক লিখেছে বাট হাতের লেখাই বুঝি না, তাহলে তাকে মার্ক দেওয়া যাবে? তার হাতের লেখা খুব ভালো বাট সে রেলেভেন্ট কোনো কিছু লিখেনি, তাকে দিয়েছি ঘোড়ার রচনা লিখতে, সে লিখছে হাতির রচনা, হবে? তার সব কিছু ঠিক থাকতে হবে, যেটা স্যার বলেছে। এখানে আমাদের স্যার হচ্ছে কে? গুগল। সো গুগল যে যে বিষয়গুলোকে ফোকাস রাখতে বলেছে তার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য সেই কাজগুলা এই ওয়েবসাইটটা প্রপারলি করেছে, এই জন্য তাকে ফার্স্ট র্যাঙ্ক দেওয়া হয়েছে। কি হচ্ছে যে মানে ওয়েবসাইটে অনেকবার হচ্ছে এরকম ভিউ হচ্ছে বা হচ্ছে স্ক্রল করা হচ্ছে, লাইক আমি এই ওয়েবসাইটে অনেকবার গেলাম, এরকম আরো অনেকে গেছে, এই জন্য র্যাঙ্কিং জাস্ট এই জন্য না, জাস্ট আপনি এখানে ভিজিট করলেন এই জন্যই হবে না, ঠিক আছে? এখানে আপনার সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ডস বসাতে হবে, এখানে আপনাকে হচ্ছে এই ইমেজেসগুলোকে যে দিচ্ছেন এগুলোকে অপটিমাইজ ওয়েতে রাখতে হবে, এগুলোর ব্যাকলিংস আরও এক্সেট্রা কাজ করতে হবে। তারপর একটা ওয়েবসাইটে জাস্ট আপনি গেলেন আসলেন ওতেই কিন্তু হচ্ছে পজিটিভ ভাইব আসে না। যেরকম একটা ই কমার্স ওয়েবসাইটকে আমরা চিনি সবাই, যে সকল ওয়েবসাইটে গিয়ে আমরা প্রোডাক্ট বা সার্ভিসকে ডাইরেক্টলি কিনতে পারি, ওয়েবসাইটের ভিতর থেকে কিনতে পারি। ধরুন আপনি একটা দারাজে গেলেন, আপনি বারবার দারাজে এন্টার করলেন বের হলেন, এন্টার করলেন বের হলেন, তাতে কি কোনো কিছু প্রমাণ হলো? আপনার যখন ওয়েবসাইটে গিয়ে কোনো একটা বাটনে ক্লিক করে কিছু একটা কিনতেছেন, তখন ওই ওয়েবসাইটের পারপাসটা ফুলফিল হচ্ছে, সেটাকে আমরা বলছি কনভার্সন হচ্ছে বা সেলস হচ্ছে। যখন ওই সেলটা প্রতিনিয়ত হচ্ছে তখন গুগলের কাছে রেজাল্ট যাবে যে আচ্ছা এই ওয়েবসাইটে
যখনই কোনো ভিজিটর আসতেছে একটা কনভার্সন বা একটা সেল করতেছে, সেল হচ্ছে, ক্লায়েন্ট বা অডিয়েন্স ভালো কিছু পাচ্ছে। আপনি একটা এই ওয়েবসাইটে আসলাম, আবার কেটে দিলাম, আবার আপনি আসলেন, ঢুকলেন, আবার ব্যাকে চলে গেলেন, বারবার যদি এরকম করে না, তার মানে গুগল মনে করবে কি এই ওয়েবসাইটে যে কন্টেন্টটা আছে এটা হেল্পফুল না বা ইন্টারেস্টিং না, এই জন্য অডিয়েন্স এসে সাথে সাথে চলে যাচ্ছে, যেটাকে আমরা বাউন্স রেট বলি। যখন একটা ওয়েবসাইটের বাউন্স রেট বা এই যে অডিয়েন্স এসে চলে যাওয়া, এসে খুব দ্রুত চলে যাওয়ার যে বিষয়টা যদি এটা থাকে, তাহলে ওই ওয়েবসাইটগুলো আস্তে আস্তে র্যাঙ্কটা ফল ডাউন করে। কারণ গুগল চায় না যে সে যাকে টপে রাখছে সেই ওয়েবসাইটে কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন না থাকুক। এমনকি গুগল এটাও চায় না যে ওয়েবসাইটগুলো তার প্ল্যাটফর্মে আছে সেখানে অডিয়েন্সদের সাথে কোনো প্রকারের মিসগাইডিং অ্যাক্ট হোক। এই এসইওটা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমরা তিনটা ভাবে করতে পারি। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এই তিনভাবে বা এই তিন প্রকার এসইও যখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য করবেন, তখন আস্তে আস্তে করে আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। দেখেন আমি একবারও বলিনি আসবেন, আসতে পারবেন। এসইও ইজ অলওয়েজ অ্যান আনসার্টেন ওয়ার্ক। যখন আমরা কাউকে সার্ভিসও প্রোভাইড করি আমরা বলে দিই ইট ক্যান আর ইট ক্যানট বি। ক্লায়েন্টকে অবশ্যই সেভাবে বলি না, ক্লায়েন্টকে বলে আসবেই 100%, কারণ আমাদের প্রচেষ্টা থাকে। ফাইবারে যখন আপনি কাজ দেবেন ওখানে একটা অপশন থাকে, একটা ডিক্লারেশন থাকে যে আই ক্যান নট গ্যারেন্টি এসইও ওয়ার্ক বা এসইও রেজাল্ট। ওরাও জানে যেটা গ্যারেন্টি দেওয়া যায় না, বাট এটা হচ্ছে আমরা চেষ্টা করতে হয় এবং এটা র্যাঙ্কিং যদি প্রপার ওয়েতে করা হয় র্যাঙ্কিংয়ে চলে আসে। কারণ লেটসে আপনার স্যার বলে দিল যে আমার এই বিষয়গুলো একটা স্টুডেন্টের পছন্দ, সে যদি করে তাহলে তো অবশ্যই স্যার পছন্দ তাই করবে, তাই না? অন পেজ এসইওটা হচ্ছে অপটিমাইজিং ইন্ডিভিজুয়াল ওয়েব পেজেস টু র্যাঙ্ক হায়ার। ওয়েব পেজেস, আমরা ওয়েবসাইট চিনি, রাইট? এটা একটা ওয়েবসাইট, রাইট? তাহলে ওয়েব পেজেস কোনটা? আচ্ছা বই চিনি, বই, বইয়ের পৃষ্ঠা কি? বইয়ের ভিতরে যে পৃষ্ঠাগুলো বা কাভারটার ভিতরে যে পৃষ্ঠাগুলো সবগুলো মিলে তো একটা বই। তো এই ওয়েব পেজেস ডিফারেন্ট একটা ওয়েবসাইটে বা এই যে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, এটার ভিতরে বা এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো পেজ আছে সবগুলো মিলিয়ে একটা ওয়েবসাইট। এবং এখানে আমরা এক একটা যে ইউআরএল চেঞ্জ হয় না ক্লিক করলে, এক এক জায়গায় ইউআরএল চেঞ্জ হয় না, এর প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়েব পেজ। আপনি এক একটা কোয়েরির জন্য বা এক একটা কিওয়ার্ডের জন্য একটা ওয়েব পেজকে র্যাঙ্ক করতে পারেন। কথাটা বুঝিয়ে নিতে না, আপনি যখন একটা কবিতা লিখেন, একটা বইয়ে আপনি লিখেন না, বইয়ে যখন একটা কবিতা পড়ি আমরা, একটা পৃষ্ঠাতে কবিতা লেখা থাকে না, নাকি হচ্ছে একটা পৃষ্ঠায় কবিতার হেডিং, তারপরে গিয়ে দুইটা প্যারাগ্রাফ, তারপর আরেক পেজে গিয়ে দুইটা প্যারাগ্রাফ, এরকম তো থাকে না, তাই না? একটা পেজে একটা কবিতা খুব সুন্দর মতো থাকে, যদি জায়গা না হয় তাহলে হয়তো বা নেক্সট পেজে যায়, রাইট? বাট ওটা কি আমরা ওই কবিতার পেজই বলতেছি না, এক কবিতার। সো এখানে এই যে কিওয়ার্ডটা আছে এটাও একটা কিওয়ার্ড একটা পেজের জন্য। আচ্ছা ধরেন একটা কবিতার নাম বলেন তো বইয়ে, 9-10 বইয়ের একটা কবিতার নাম বলেন। মানে আমার মনে নেই এই জন্য জিজ্ঞেস করতেছি। কি 21-এর গল্প কবিতা? এটা কবিতা না, এটা গদ্য? হ্যাঁ প্রবন্ধ, হ্যাঁ বলেন, হ্যাঁ পদ্য বলেন। আবার 9-10 পড়ছি না আমরা সবাই? কবর, আর কিছু পান নাই, কবর। আচ্ছা ঠিক আছে কবর, ঠিক আছে আগে কবর। আচ্ছা সো ধরেন একটা পৃষ্ঠাতে কবর দিয়ে হেডিং দিয়ে শুরু করলো, ওটা না শেষ হওয়া পর্যন্ত সে কি আবার হেডিং দেয় কবর? দিচ্ছে না তো, তাই না? তার মানে কি একটা টপিকে বইয়ের ভিতরে একবারই থাকে, বারবার এক টপিক নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নাই। সেরকম আমার ওয়েবসাইটেও একটা কোয়েরি নিয়ে একটাই পেজ হবে, একটা কোয়েরি বলতে একটা কিওয়ার্ড নিয়ে একটাই পেজ হবে, এবং ওই কিওয়ার্ডের জন্য ওই পেজটাকে ডেডিকেটেডলি সাজানো হবে যেন ওটাকে আমি র্যাঙ্কিংয়ে আনতে পারি। ওকে, সো এই যে র্যাঙ্কিংয়ে আনার জন্য আমি আমার ওয়েবসাইটের ভিতরে যেই যে কাজগুলো করব
প্রত্যেকটা হচ্ছে অন পেজের অন্তর্ভুক্ত। একটা পেজে কি কি আছে দেখেন, এখানে একটা হেডিং আছে তাই না, স্কেটবোর্ড ফর বিগিনার্স আওয়ার রেকমেন্ডেশনস। এখানে একটা কন্টেন্ট আছে, এখানে একটা ইমেজ আছে, উপরে দেখলাম না একটা ভিডিও ছিল না, এখানে না ভিডিও নেই, তো এখানে যে ইমেজেসগুলো আছে, ঠিক আছে, যে প্রোডাক্টসগুলো অ্যাড করেছে, প্রত্যেকটা জিনিসকে যখন আপনি অপটিমাইজ করবেন সার্চ ইঞ্জিনের জন্য, তখন সেটা হচ্ছে অন পেজ এসইও। অপটিমাইজ ইন্ডিভিজুয়াল ওয়েব পেজেস টু র্যাঙ্ক হায়ার, ফাইন, ইনক্লুডস কিওয়ার্ড রিসার্চ, মেটা ট্যাগস, হেডিং, কন্টেন্ট অ্যান্ড ইন্টারনাল লিঙ্কস। ম্যাক্সিমাম ওয়ার্ডসগুলো আমাদের জন্য নতুন, আস্তে আস্তে করে আমরা বুঝে যাব এই লাইনের মিনিংটা কি। অফ পেজ এসইওটা হচ্ছে অ্যাক্টিভিটিস ডান আউটসাইড দ্য ওয়েবসাইট টু ইমপ্রুভ ইটস অথরিটি অ্যান্ড র্যাঙ্কিং। এভাবে বলি, আপনি একটা বিজনেস রান করেছেন, একটা নতুন বিজনেসের নাম চিন্তা করলেন, লেটস একটা বেকারি ওপেন করবেন। তো বেকারি ওপেন করার জন্য আপনার একটা শপ লাগবে, শপটাকে আপনার ডেকোরেট করতে হবে যেন কাস্টমাররা যখন আসে কমফোর্ট ফিল করে, ভিজুয়ালি ভালো লাগে, ঠিক আছে, রাইট। এসি থাকবে, খুব সুন্দর প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য র্যাকস থাকবে, টেবিলস, চেয়ার্স, কিছু ভালো পার্সনস, কালার্স, রাইট। এটা করছেন কেন? আপনার অফিস বা আপনার শপের অভ্যন্তরীণ সৌন্দর্য বাড়ানোর জন্য, যেন অডিয়েন্স আসলে সে একটু কমফোর্ট ফিল করে। শপ করলেন খুব এক্সপেন্সিভলি, 5 লাখ টাকা দিয়ে আপনি আপনার শপটাকে গুছালেন, কাস্টমার না আসলে কোনো বেনিফিট আছে? কাস্টমার আনতে কি করতে হবে? আপনাকে বাইরে যেতে হবে মার্কেটিং করতে, আদার্স কোম্পানির সাথে আপনার কথা বলতে হবে, পার্সনদের সাথে কথা বলতে হবে, সেখান থেকে অডিয়েন্স আনতে হবে, রাইট। সো এটা কি আমার বাইরের কাজ না? আমার ওয়েবসাইট গোছানো হয়ে গেল ভিতরের কাজ। এই যে টাইটেল সুন্দর মতো দিলাম, কন্টেন্টগুলো লিখলাম, ইমেজ ভালো নিলাম, এটা অভ্যন্তরীণ কাজ। তাহলে এটা কি আমার অন পেজ এসইও। এবার এই ওয়েবসাইটে ডিফারেন্ট প্লেসেস থেকে অথরিটি বা অডিয়েন্স আনার জন্য যে কাজগুলো করব সেটা হচ্ছে আমার অফ পেজ এসইও। সো অফ পেজ মানে হচ্ছে পেজের বাইরে গিয়ে কাজ করা। সো এখানে এটাই বলছে না, ইনক্লুড, দেখেন অ্যাক্টিভিটিস ডান আউটসাইড দ্য ওয়েবসাইট, অথরিটি এবং র্যাঙ্কিং বাড়ানোর জন্য। কি ইনক্লুড করে? ব্যাকলিঙ্ক, সোশ্যাল সিগন্যালস অ্যান্ড গেস্ট ব্লগিং। এগুলো হচ্ছে মেথডস অফ পেজ এসইও। নেক্সট হচ্ছে টেকনিক্যাল এসইও। এবার হচ্ছে আমার ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে যেন সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটে খুব কমফোর্টেবলি মুভ করতে পারে, আমার ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে যেন সার্চ ইঞ্জিন ভালো একটা কনসেপ্ট বা আইডিয়া পেতে পারে। অপটিমাইজ দ্য ওয়েবসাইট টেকনিক্যাল অ্যাসপেক্টস টু ইমপ্রুভ ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং কে করতে পারবে? এই বটগুলো কে দিবে? গুগল। অন্য কারো অধিকার আছে আপনার ওয়েবসাইটে এসে অ্যানালাইজ করার? নাই। তো গুগলের জন্যই বা যে কোনো সার্চ ইঞ্জিনের জন্যই করছি, রাইট। আচ্ছা, তো এখানে কী কী ইনক্লুড করবে? আমার ওয়েবসাইটটা কত দ্রুত ওপেন হয়। এখনকার সময় আপনারা যখন মোবাইলে একটা ওয়েবসাইটে ক্লিক করেন, সেটা যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেয়, আপনি কি সেখানে থাকেন? ওয়েট করেন ওইটার জন্য? ধর আমি গুগলে এখানে একটা কিওয়ার্ডকে সার্চ করলাম, ঘুরছে তো ঘুরছে, শেষ হয় না। এখন কি আর ওই যুগ আছে যে বসে থাকবো আমরা, যে লোড নিচ্ছে না? আমরা চাবো ক্লিক করছি, অল্প কিছুক্ষণ লোড নেবে, চলে আসতে হবে। এই লোডটা আর 2 সেকেন্ড বেশি করবে, আসবো না। আমার ওয়েবসাইটের স্পিড অবশ্যই বেশ থাকতে হবে। নেক্সট হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেসটা। একটা ওয়েবসাইটকে আপনি আপনার ডেস্কটপে ওপেন করেন, আপনার মোবাইলেও ওপেন করেন। এখন ধরেন যে আপনার মোবাইল এটা, ঠিক আছে, কথার কথা আপনার মোবাইল এটা। এখন আপনার মোবাইলে যদি এরকম হয়, এই যে লেখাগুলো ধরেন, যদি এটাকে একটু গেল, জাস্ট লেখাটা করে দেখাই। ধরেন লেখাটা যদি এরকম থাকে আপনার মোবাইলে, পছন্দ আপনার? আপনি কি চাবেন যেরকম ওয়েবসাইটে দিচ্ছে অপটিমাইজড ওয়েতে যেন আমাকেও শো করে? সো মোবাইলের জন্য আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হয়। দেখবেন একটা ওয়েবসাইট তৈরি করতে অনেকে 1000 টাকা নেয়, অনেকে হচ্ছে 1 লাখ টাকাও নেয়। ডিপেন্ড করে সে কীভাবে বা ওয়েবসাইটের স্ট্রাকচারটা সে কীরকম দিচ্ছে। একটা ওয়েবসাইট যখন ডিজাইন করা হয় সেটাকে মূলত 3 বার ডিজাইন করতে হয়। একবার হচ্ছে ডেস্কটপের জন্য, একবার হচ্ছে মোবাইলের জন্য, একবার হচ্ছে ট্যাবলেটের জন্য। দ্যাট মিনস তখন ওই ওয়েবসাইটটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট হয়। সো
এই যে রেসপন্সিভনেসটা যদি না থাকে আর আপনার অডিয়েন্স যদি মোবাইল এবং ডেস্কটপ উভয়তে থাকে, তাহলে কিন্তু হচ্ছে মোবাইলের অডিয়েন্সগুলো আপনার ভালো হবে না, আপনি আসবেই না। একজন যদি দেখে তখন সে কি বলবে, তোর ওয়েবসাইট ভালো না। এরকম 4-5 জন করলে আস্তে আস্তে করে কিন্তু আপনার র্যাঙ্কিং ডাউন হচ্ছে। আপনি বলবেন কি ব্যাপার, আমার ওয়েবসাইট তো আমি এসইও করছি, সবই তো ভালো, তাও কেন নিচের দিকে নামতেছে? বিকজ আমরা অডিয়েন্স এসে বের হয়ে যাচ্ছে। এই ডেটা কে দেখতেছে? গুগল দেখতেছে, তাই না? এসইও সহজ, তাই না? এসইও অনেক সহজ। জাস্ট কী করবেন, একটা চেকলিস্ট থাকবে আপনার হাতে। এসইও আসলেই সহজ। হাতে একটা চেকলিস্ট থাকবে, ওই চেকলিস্ট অনুযায়ী খালি ওয়েবসাইটের ভিতরে সাইটগুলো গুছাবেন আর বাইরে কাজ করবেন। আমরা যতটা এসইওকে মনে করি না যে এসইও অনেক হার্ড না স্যার। আপনি জাস্ট ওই চেকলিস্ট, আপনি জাস্ট ওই মেইন রুলসগুলোকে মনে রেখে কাজ করবেন, তাহলেই হবে। একটা গাড়ি বা একটা বাইক চালানো ফার্স্টে অনেক হার্ড মনে হয় না? কাজ তো অল্প, তাই না? খালি ব্যালেন্স রাখতে হবে, গিয়ার ইউজ করতে হবে। একবার শিখে গেলে, একটা গাড়ি যদি চালানো শিখে যায়, তাহলে যে কোনো গাড়ি চালাতে পারবো। বিষয়টা তো এরকমই। আবার হুন্ডা চালালে যে প্লেন চালাতে পারবো এরকম হতো না, ওটা আবার ডিফারেন্ট টপিক। আচ্ছা, অনেক বেশি বোরিং কথাবার্তা বলতেছি, তাই তো? কিছু কর না স্যার, এখনও বোরিং টপিকে আসি নেই, এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আপনাদের, ঠিক আছে? সো প্রেজেন্টেশনটাই মনে হয় একটু কালারফুল, বাকি হচ্ছে আমাদের কথা একটু বোরিংই লাগে। আচ্ছা, সো এখানে বাকি যেগুলো দেওয়া আছে আপনাদের ফুল এক্সপ্লেন করা আছে যে কোনটা কি কাজ করে। সো এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এরকম বেশ কিছু স্লাইডস আপনারা পাবেন যেন আপনারা বাসায় পড়তে পারেন। এই স্লাইডসগুলো থেকে যে পোর্শনগুলো আসবে, যেরকম কথার কথা, কিওয়ার্ড রিসার্চ, মেটা ট্যাগস, এগুলো থ্রু আউট দ্য কোর্স আমরা আস্তে আস্তে করে চিনে যাব। সো এটা খুব ভালো একটা সোর্স থাকবে যে আমি কি বুঝলাম কি না সামনের দিকে। এই ফার্স্ট স্লাইডে আসলে আপনারা এটাকে জাজ করতে পারবেন, এবং এই স্লাইডগুলো আপনাদের রাখবে বিকজ আপনাদের এক্সামস হবে এই কোর্সটা চলাকালীন। আপনাদের 2 থেকে 3টে এক্সাম এখানে হবে। জাস্ট এখানে তো তাও একটু ইজি হবে যখন আমরা মার্কেট প্লেসে যাব, ফাইবার বা আপওয়ার্ক। ফাইবারে আপনাকে এক্সাম দিতে হবে, 40টা কোয়েশ্চেন, এমসিকিউস, 40 মিনিট টাইম থাকবে, 40তে 30 পাবেন, ইউ উইল পাস। ঠিক আছে, গিগ দেওয়ার জন্য বা সার্ভিস প্রোভাইড করা শুরু হওয়ার জন্য। আর যদি ফেল করেন 3 মাস ওয়েটিং পিরিয়ড। সো এই জন্যই বলছি 4 ঘন্টা করে বাসায় পড়েন, আসলে লেটার অন কাজে দিবে। প্লাস এর মাঝখানে অনেক কিছু উল্লেখ নেই যেটা হয়তো বা কোর্স মডিউল আপনাদের সবার কাছে আছে, যেটার মাঝখানে আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিংটাকেও শিখবো, কীভাবে কন্টেন্ট লিখতে হয়, কীভাবে হচ্ছে আমরা একটা এঙ্গেজিং অ্যাডসের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি, বা কীভাবে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে পারবো, সেটা রিসার্চ, এবং অবশ্যই কিছুটা এআই ড্রিভেনও হবে বিকজ আলটিমেটলি এআই তো বলেছি যে এআই তো আছে। সো এআই জানে কী হবে আপনাদের অ্যাসিস্ট্যান্ট। বেতন কয় টাকা দিবেন ওকে আপনি? না, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট সে হবে না, ঠিক আছে? আমরা প্রথম পর্যায়ে যতটা পারি ফ্রিতে কাজ করব, ঠিক আছে? এমনকি আমরা যেহেতু বাঙালি, আমরা পেইডটাকেও কীভাবে ফ্রিতে ইউজ করা যায় সেটাও দেখব। বাট হ্যাঁ, একটা সার্টেন পর্যায়ে যখন আমরা প্রফেশনাল লাইফে চলে যাব, তখন আমরা চেষ্টা করব কিছু কিছু টুলস কিনে রাখার, কারণ দেখা যাচ্ছে সেগুলোর প্রাইজিং হচ্ছে 1000-1500 টাকা। সো আই থিঙ্ক উই অল ক্যান অ্যাফোর্ড অ্যাটলিস্ট মান্থলি 1500 টাকা অ্যাফোর্ড করতে পারবো যদি কাজ করি, ঠিক আছে? ওকে, এর মাঝখানে স্যার আমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইউ গাইস মে আস্ক। স্লাইড সব দিয়ে দেওয়া হবে, নো ওয়ারিস। স্লাইডস, জি হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় এটা আমরা শিখব। যতটুকু আমার এসইও করার জন্য দরকার আমরা পুরোটা শিখব, ওয়ার্ডপ্রেসে করব। এখন প্রোগ্রামিং শিখতে হলে স্যার ডিজিটাল মার্কেটিং তাহলে টপিকই বাদ দিয়ে দেবো, কারণ প্রোগ্রামিংয়ে আমরা শিখতে গেলে অনেক সময় লাগবে। বেসিক সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট সব শিখতে হবে, তখন শুরু করতে হবে সি থেকে, ঠিক আছে? সি করেছেন আপনারা? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছেন? তাহলে তার হচ্ছে না, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়েই করবো আমরা। ওকে, কোনো কোয়েশ্চেন? কোর্স রিলেটেড বা ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচার রিলেটেড কোনো কোয়েশ্চেন নেই? সব গুগলে দেখে আসছেন নাকি ইউটিউবে দেখছেন যে 1 ঘন্টার এই ভিডিও দেখেই $5000 ইনকাম?
হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। এই ইউটিউবের যখন ভিডিওগুলো দেখবেন, কাইন্ডলি হচ্ছে এরকম থাম্বনেল দেখেই ক্লিক করবেন না, যেখানে বলছে একটা ভিডিও তৈরি করে মানে এক ভিডিও দেখে আপনি $5,000 আর্ন করতে পারবেন। তাহলে আমরা সবাই $5,000ই আর্ন করতাম ওই একটা ভিডিও দেখে, হ্যাঁ? সো ডিস্ট্র্যাক্ট হবেন না। যদি আপনাদের ভিডিওস দেখতে হয় রেফারেন্সের জন্য, ভালো ভালো কিছু টিচার্সরাও আছে যারা হচ্ছে ইউটিউবে ভিডিও প্রোভাইড করে। কিছু ফরেন কান্ট্রির এসইও স্পেশালিস্টরা আছেন যারা অ্যাকচুয়ালিতেই এসইওর ফিগার ওনারা 6 ফিগার্সের আর্নিং করেন। তো ওনাদেরটা দেখেন, হ্যাঁ? যারা বাংলাদেশে আমরা যারা আছি, মানে আমি কাউকে খারাপ বলছি না, বাট ম্যাক্সিমাম বাংলাদেশের ভিডিওগুলো হয় কি খুবই ধরেন আপনাকে আপনার মেইন টপিক থেকে ডাইভার্ট করে দেয়। আপনি সার্চ করেছেন একটা, ক্লিক করেছেন একটা, দেখতেছেন আরেকটা, একদম ভিডিও শেষ করে চিন্তা করতেছেন আরেকটা, কই ছিলাম কই আসছি। না, খালিদ ফারহান খারাপ, মানে খারাপ আমি তা বলবো না, ঠিক আছে? আমি ওনার অনেক পেয়েছি, অনেকে বলছে যে উনি ভালো করায়, তো মেবি ভালো করায়, ঠিক আছে? আমি কাউকে নিয়ে জাজ করতেছি না, আসলে আমি কাউকে জাজ। দেখলাম যে উনি একবার একটা ওয়েবসাইট ক্রিয়েট করলো, গতকালকে ভিডিওটা আসলে আপনার কি মনে হয়? আমি বসে বসে দেখতেছিলাম, তখন এই কোশ্চেনটা আসলো আমার, যে স্যার যে বললেন যে হচ্ছে যে একটা ওয়েবসাইট হচ্ছে আমাদের তিনবার হচ্ছে কাজ করার দরকার হয়, ফোনের জন্য, ডেস্কটপের জন্য, আর একটা ট্যাবলেটের জন্য। ট্যাবলেটের জন্য। হ্যাঁ, তো পরে বুঝলাম যে না, আসলে যেরকম টাইটেল করে আসলে যেরকম দেয়, এত ডিটেলস আসলে থাকে না। এগুলো ভিডিও ভিউ আর হচ্ছে যে মেইনলি এগুলোর জন্য হ্যাঁ, থাকে। হ্যাঁ, আবার অনেকেই আছে দেখবেন যারা হচ্ছে অ্যাকচুয়ালিতেই অনেক নিচে, সার্চ ইঞ্জিনে অনেক নিচে পড়ে গেছে, বাট খুব ভালো ভালো ওনারা কোর্স মানে ডিটেলস শেয়ার করেন। কারণ ওনারা নিচে পড়ার কারণটাই হচ্ছে কি, স্যার যখন কোনো ক্লাসে দেখবেন একটু বোরিং লাগতেছে না, তখন মনে করবেন কি সেগুলো ইনফরমেটিভ। যখন একটু বেশি এক্সাইটমেন্ট ফিল হচ্ছে আপনার, তখন মনে করবেন যে ওইখানে কথা বা আড্ডাবাজিটা বেশি। সো ইউটিউবে অনেকেই আছে যাদের ভিউজ খুবই কম, রিজনটা হচ্ছে ওনারা অ্যাকচুয়ালি ডিটেলস ওয়াইজ কথা বলে। যেরকম যদি আমি একজনকে আপনাকে দেখাই, ওনার নাম হচ্ছে নীল পাটেল, নাম শুনেছে? ঠিক আছে, এই নীল পাটেল উনি অ্যাকচুয়ালিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? আর যত ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস দেখবেন My name is Neil Patel, and I help companies generate more revenue through digital marketing. ভিডিওসগুলো যখন আপনি দেখবেন, তখন অ্যাকচুয়ালিতে ওনার ভিডিওসগুলো খুবই সিম্পল এবং বোরিং টাইপ, ইটস সামথিং লাইক দিস, খুবই সিম্পল। এত ভিডিও সামনে সবার ভিডিও কেন আসলে? হুম কারণ কারণ আপনি চিন্তা করেন, এটা ইউটিউব কি, এটা বিডি, ঠিক আছে? ইউটিউব বিডি, উনি বিডিকে টার্গেট করছে না। আমরা এই যে গুগলে যখন সার্চ করি কোনো কিছু, যে রেজাল্টগুলো আমরা দেখতে পাই, ওইটাও কিন্তু হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক। কখনো এরকম হয়নি যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করেছি, অ্যামাজন আমাদের কাছে আগে আসতেছে। যদি বাংলাদেশ ওটা থাকে, ওটা বাংলাদেশের দারাজ সবার আগে আসবে, ঠিক আছে? হ্যাঁ, কে দারাজ? নীল পাটেল, হ্যাঁ। সো ওইটা হচ্ছে বাংলাদেশ সার্ভারকে কেন্দ্র করে সার্চ রেজাল্টটা শুরু করা হয়। আপনি যদি কখনো হচ্ছে ফরেন ইন্ডিয়াতে যান, পার্শ্ববর্তী এলাকায় ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার ইউটিউবের ইন্টারফেসটা আপনি অনেক ডিফারেন্ট পাবেন। যখন আমরা কোনো একটা নতুন জিমেল ওপেন করে যখন আমরা ইউটিউবে যাই, তখন তো স্যার ইংলিশ, হিন্দি, উর্দু দেখায় না, তখন এখানে বাংলা ভিডিওই দেখায়, ঠিক আছে? কোনো আন্টি রান্না করতেছে ওইটা দেখাচ্ছে, ঠিক আছে? কেউ হচ্ছে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, এরকম ভিডিও দেখাচ্ছে, বাট বাংলাদেশ বেস্টই আছে, এটা মোস্ট অফ টাইম এটাই আসে। এই জন্য ওনারটা সামনে এখনো আসে না। এখন থেকে যখন বাসায় গিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু রিসার্চ করবেন, এই যে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলছি, এগুলো প্রত্যেকটা নিয়ে এক একটা টপিক ধরে ধরে যদি আপনারা একটু সার্চ করেন গুগলে, দেখবেন কি আপনারা নলেজটা একটু এক্সপ্যান্ড হবে। প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে অনেকটা, একটা লাইনের মধ্যে আমার কাছে এরকম 3-4টা ওয়ার্ডের মতো লাগছে। এখানে আপনার সব কিছু নতুন লাগবে। বললাম তো, আমি জাস্ট এই স্লাইডটাতে যখন মানে এই স্লাইডে তো এরপরে যখন যাব, তখন সব কিছুই নতুন লাগবে। সো কথা হচ্ছে এটাই, এই জন্য আর কি, মানে এই জন্য কি জানেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাসগুলো না খুবই ইজি থাকে, অনেক বেশি ডিসকাশন থাকে, অত বেশি প্র্যাকটিক্যালের দিকে আগায় না। যে অ্যাটলিস্ট বাসার জন্য আপনি তো সুযোগ পান যে একটু ব্রাউজ করতে পারেন। কারণ লেটস সে আপনার বাসায় গিয়ে যে আমরা এখানে যে টপিকগুলো শিখলাম বা আমরা এগুলো নিয়ে কথা বললাম, হতেই পারে আমার মনে থাকবে না, আমার তো বাচ্চা শুরু করেছে আজকে, এগুলো নিয়ে বাসায় গিয়ে একটা, বা যেহেতু বলছেন আপনারা 4 ঘন্টা করে বাসায় সময় দিবেন, তাই তো? এটা তো প্রমিস করতেছেন আপনারা,
নাকি? দিতে পারবো স্যার। হ্যাঁ, 4 ঘন্টা কিন্তু কাজেই, এমন না যে কাজ শুরু করছেন টাইম ওয়াচ মানে স্টপ ওয়াচ স্টার্ট করলেন, এখানে কাজ করতেছেন ওখানে চলে গেলেন, ফোনে কথা বলতেছেন, ভিডিও দেখতেছেন, এরকম না কিন্তু 4 ঘন্টা টানা কাজেই সেটা দিতে হবে। কারণ যদি আপনার আসলে যদি আপনি ডিজিটাল মার্কেটিং থেকে আর্নিং করতে চান, আপনাকে ওই সময় দিতে হবে। এখন এখানে কেউ এটা বলেনি যে আপনি দিনে 1 ঘন্টা সময় দিবেন, আপনি হচ্ছে মাস শেষে $1000 কামাবেন। এটা কখনোই পসিবল না। 20-24 বছরের লেখাপড়া করে আমরা 15,000 টাকা চাকরি করি। সো এইটা করে আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনি কত কামাবেন মান্থলি? এক্সপেকটেশন কত? আস্তে কোর্স শেষ হওয়ার আগে 3 লাখ, ঠিক আছে? হ্যাঁ, হতেও পারে যদি আপনি এরকম টাইম দেন। কারণ এই সেক্টরগুলোতে মানে এগুলো এখন বুমিং সেক্টর, অনেক বেশি চাহিদামূলক। সো হতেই পারে আপনি কোনো একটা প্রজেক্ট পেয়ে যেতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা হতেই পারে তখন। সো যাই হোক, এইগুলা টপিকগুলো ধরে ধরে সার্চ করবেন বাসায়। এবং যে ডায়েরি একটা দিয়েছে না, এই ডায়েরিটাতে ধরেন বাসা যেটা করবেন, ফার্স্টে সার্চ করবেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, খাতায় লিখবেন। নট জাস্ট এখানে রেখে দিলে হবে না ভিডিও দেখে, বা খাতায় লিখবেন ডিজিটাল মার্কেটিং কি আপনার ভাষায় আপনি 1 লাইন লিখবেন, যে 1 লাইনে আপনি বুঝতে পারেন। এরকম করে স্যার বেশি না, আপনাদের কোর্স 3টা মাস, জীবনে অনেক সময় তো ঘোরাঘুরি করছেন, 3টা মাস জাস্ট একটু ফোকাস হয়ে কাজ করেন, তারপরে দেখবেন আপনার ওই অভ্যাসটা না তখন ভালো লেগে যাবে। আপনি সার্চ করবেন যে লেটস সে ক্রলিং বলতে কি, আমি আরেকটু ডিটেল জানতে চাই, আর একটু ইলাবোরেশন আসুক, এগুলো লিখে সার্চ করবেন, এক একটা লিখে ওই খাতাটা ভরবেন। এতগুলো পেজ দেওয়ার রিজনই হচ্ছে যে ওখানে লেখার জন্য। এন্ড অফ দ্য কোর্স দেখা যায় কি অনেকের খাতা নতুনের নতুন রয়ে যায়। সো ওইটা না করে এগুলো লিখবেন, এগুলো লিখে হয়তো বা এরকম হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স আপনি বুঝতেছেন না, বা কোনো একটা ওয়ার্ড আপনার কাছে টোটালি নতুন লাগছে, কোনো মতে বুঝতেছেন না, ওইগুলো নিয়ে আসবেন যে স্যার এটা বুঝতেছি না, ভাই এটা বুঝি না, এটা বুঝাই দেন। স্যার আপনি আমাকে রাত 4টা পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন, এরপর আমি নেই। হ্যাঁ না, মানে আমি ওই সময় পর্যন্ত অ্যাভেলেবেল, এরপরে আমি নেই। কারণ হচ্ছে ভাই আমিও মানুষ, আমাকে ঘুমাইতে দেন, বিকজ আমার অফিস আওয়ার শুরু হয় 12টা থেকে, শেষ হয় 9টার দিকে, ঠিক আছে? সকাল 12টা স্যার, রাত 12টা না তো, সকাল 12টা আমার অফিস আওয়ার শুরু, 9টায় শেষ। তারপরে গিয়ে তো আমিও তো ফ্রিল্যান্সার, তাই না? আমিও তো একটু কাজ করতে হয়, সো আমার কাজগুলো আমি মূলত রাত্রে করি, এই জন্য। এগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা হচ্ছে নেক্সটের দিকে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করব। আপনাদের কোর্স আউটলাইন কার কাছে নেই? কোর্স আউটলাইন আছে? পেয়েছেন কোর্স আউটলাইন? কোর্স আউটলাইন পেয়েছেন? না, উনি আগেও এসেছিল, রাইট? হ্যাঁ, না না না, অ্যাকচুয়ালি আমাদের কোর্স মডিউল যেটা না, আচ্ছা কোনো পান নাই, বুঝছি বুঝছি, আচ্ছা বুঝছি, হ্যাঁ বুঝছি, পাননি, ঠিক আছে? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আপনারা জানতে পারবেন যে আপনারা কী শিখবেন, বিকজ শেখার আগে জানা দরকার যে ভাই কী কী শিখবো। কারণ আপনি যদি না জানেন কই শুরু কই শেষ, তাহলে আমি যদি আপনাকে ধরেন এবিসিডি শেখাবো আপনাকে, হ্যাঁ আমি বললাম আপনি তো জানেন যে এ থেকে জেড পর্যন্ত আছে, বাট আপনি জানেনই না যে এ থেকে জেড পর্যন্ত আছে, তাহলে আমি যদি বলি এ থেকে ডি পর্যন্ত পড়লেই শেষ, তাহলে তো আপনি ওটাকে শেষ মনে করবেন। এই জন্য বেটার অফ জেনে নেন যে কী কী শিখবো, কতটুকু শিখবো, ঠিক আছে? এটা ভালো। সো কোর্স মডেলটা আমি প্রোভাইড করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আগে আমরা স্কাইপে ছিলাম সবাই, স্কাইপে হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে ক্লোজড, ঠিক আছে? স্কাইপ নাম শুনেছি? হ্যাঁ, না স্কাইপ অফিসের পারপাসে স্কাইপে অনেক ইউজ করেছি, ক্লায়েন্টদের সাথে এঙ্গেজমেন্টের জন্য হচ্ছে আগে একসময় স্কাইপ অনেক বেশি, এখন স্কাইপ এটা বেশি একটা ইউজ হচ্ছে না, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক দিচ্ছি, মাইন্ডটা একটু রিফ্রেশ করেন, এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে এসে আস্ক করেন, তারপর ছেড়ে দেব। কফি খেলে খেতে পারবেন, ঠিক আছে?